প্রথম পয়েন্ট, ভূপতিনগরে আজ যখন এনআইএর আধিকারিকরা গিয়ে পৌঁছান একটি বিস্ফোরণের তদন্ত করার সূত্রে, তাদের ওপরে হামলা হয় এবং সেই হামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি মঞ্চের ওপর থেকে চেঁচিয়ে ওঠেন এই কথা বলে যে কবে কোথায় মেদিনীপুরে একটা চকোলেট বোমা ফেটেছিল সেটার তদন্ত করার জন্য এই ভোটের মুখে মাঝরাতে এনআইএকে ছুটে আসতে হলো। আমি শুধু বলবো আপনারা একটু স্ক্রিনের দিকে তাকান। চকলেট বোমা, মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোমা ফেটেছিল, এইটা হচ্ছে সেই চকলেট বোমা ফাটার নমুনা। এই রকম পরিস্থিতি চকলেট বোমা ফাটলে হয়, মুখ্যমন্ত্রী বলছেন এটা চকলেট বোমা ফেটে হয়েছে। মানে আমরা বাংলার বুকে এইরকম সব চকলেট বোমা ফাটাচ্ছি, বানাচ্ছি এবং সেগুলোকে ডিফেন্ড করার জন্য মুখ্যমন্ত্রী নিজের গলা চিড়ে ফেলছেন। দ্বিতীয় পয়েন্ট, আজ থেকে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্রর হয়ে সভা করতে গিয়ে বলেছিলেন যে অত ভয় ডর পাওয়ার কিছু নেই, যদি ইডি সিবিআই চিঠি দেয় তাহলে শটানোদের জানিয়ে দিন যে এখন ভোট চলছে, ব্যস্ত আছে, যেতে পারবো না, ভোটের পরে দেখা যাবে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন যে মানে একটা বিষয় খুব পরিষ্কার। আগে আমরা দেখতে পেতাম যে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন কুণাল ঘোষের গলায় সেই সমস্ত কথা পরে শোনা যাচ্ছে, স্তাবকের মতো তিনি সেই সমস্ত কথা রিপিট করে যাচ্ছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে স্তাবকের কথা মুখ্যমন্ত্রীর গলায়। কেন এ কথা বলছি? কারণ এই যে ভূপতিনগরের ঘটনা, যে বিস্ফোরণের ঘটনা 2022-এ ঘটেছিল, সেই নিয়ে এনআইএ তদন্ত করছিল এবং বেশ কিছুদিন আগে এনআইএর তরফ থেকে কিন্তু এই ঘটনায় বেশ কিছু মানুষকে তলব করা হয়, প্রশ্ন করার জন্য তাদের ডেকে পাঠানো হয়, কিন্তু সেই তলবে তারা কেউ সাড়া দেননি, তাদের টিকিটা পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। এবং সেই সময় লর্ড কুণাল ঘোষ বলেছিলেন আমাদের দলের নেতাকর্মীদের ডেকে পাঠাচ্ছে, ওসির ওপরে চাপ দিচ্ছে যেন তাদের পাঠানো হয়, ভোটের ময়দান থেকে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে সরিয়ে দিতে চাইছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি এই তলবে আমাদের দলের কোনো নেতাকর্মী সাড়া দেবেন না, কেউ যাবেন না, লড়াই হবে আইনি পথে, এই কথা বলেছিলেন লর্ড কুণাল ঘোষ। এবং এখন দেখুন একটা বিষয় কিন্তু পরিষ্কার, একদম আপনি দেখুন অনুব্রত মণ্ডল হোক, শেখ শাহজাহান হোক বা এই সমস্ত চুনোপুটি নেতা হোক, প্রত্যেকের ক্ষেত্রে একই নিদান, কেউ যাবেন না, ডাকলে কেউ সাড়া দেবেন না, একেবারেই যাবেন না, কারণ তাদের শিখিয়ে দেওয়া হচ্ছে যে কেউ যাবেন না। আগে অন্য কোনো মডেল শেখাতেন, তারপরে কুণাল ঘোষ শেখাতেন, এখন মুখ্যমন্ত্রীর গলাতেও সেই একই কথা শোনা যাচ্ছে, চিত্রনাট্যের কোনো পরিবর্তন হয়নি, কেউ যাবেন না, কেউ সাড়া দেবেন না। কেন যাবেন, কেন সাড়া দেবেন, একেবারে কোনো প্রয়োজনই নেই, আহা কেন যাবে, মানে খুব ফেয়ার গেম এখানে খেলা হচ্ছে। ব্যাপারটা হলো আগে এইরকম অদ্ভুত অদ্ভুত যুক্তি লর্ড কুণাল ঘোষের গলায় শোনা যেত, এখন দেখা যাচ্ছে গোটা দলটাই কুণাল ঘোষ হয়ে যাচ্ছে, এমন সব যুক্তি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সামনে রাখা হচ্ছে। থার্ড পয়েন্ট, ভূপতিনগরে 2022-এ বিস্ফোরণের ঘটনা যখন ঘটেছিল সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রা করছিলেন এবং ওই অঞ্চলেও তিনি গিয়ে পৌঁছেছিলেন। তো এই যে ঘটনাটা ভূপতিনগরে 2022-এ ঘটেছিল, সেই বিস্ফোরণে তৃণমূলের এক নেতা মারা গিয়েছিলেন এবং তার সঙ্গে আরও দুজনের মৃত্যু হয়েছিল। নিহত তৃণমূল নেতার স্ত্রী সেই সময় প্রথমে দাবি করেছিলেন কিছু দুষ্কৃতীরা তাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল এবং সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটে। যদিও 24 ঘন্টার মধ্যে তিনি তার বয়ান বদলে ফেলেন এবং চাঞ্চল্যকর দাবি তিনি করেন, তিনি বলেন যে বারবার বারণ করা সত্ত্বেও তার স্বামী বাড়ির ভেতরে বাজি তৈরি করার কাজকর্ম করছিল এবং সেখানেই একজন কর্মচারী ধূমপান করছিলেন, সেখান থেকেই আগুন লেগে এই বিস্ফোরণটা ঘটে। বয়ান বদল 24 ঘন্টার মধ্যে। এই যে 24 ঘন্টার মধ্যে বয়ান বদলে গেল এবং একদম এদিক থেকে ওদিকে চলে গেল বয়ান, এইটা কিন্তু আপনাদের সেই সন্দেশখালিতে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পৌঁছালেন এবং তাদের উপরে আক্রমণ হলো, তখন শেখ শাহজাহান বাড়িতে ছিলেন না, শেখ শাহজাহান মর্নিং ওয়াকে গিয়েছিলেন এবং পরবর্তীকালে বলা যে না শেখ শাহজাহান বাড়ির ভেতরেই ছিলেন, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন তাই তিনি এসব বলেছিলেন বা করেছিলেন, এই যুক্তিটাকে কিন্তু আপনাকে মনে করিয়ে দেবে এই ঘটনা। যাই হোক, তো এই সমস্ত ঘটনা সেই সময় ঘটেছিল এবং লতা রানী দেবীও সেই একই দাবি করেছিলেন যে বাজি তৈরি করা হচ্ছিল, বারবার বারণ করা সত্ত্বেও তার স্বামী বাড়ির ভেতরে বাজি তৈরি করছিলেন। বাজি মানে এই বিভিন্ন উৎসবের সময় যে বাজি ফাটানো হয়, পটকা বাজি, সেই রকম বাজি তৈরি হচ্ছিল, সেখান থেকে বিস্ফোরণ। তো বাজি যদি বিস্ফোরণ হয় তারপরে কি দেখতে পাওয়া গেছিল, যেখানে বিস্ফোরণ সেই এলাকার সেই একদম ঘটনাস্থলের 1.5 কিলোমিটার এবং 1/2 কিলোমিটার দূর থেকে দুটো মৃতদেহ পাওয়া গিয়েছিল। 40 ফুট লম্বা গাছের ওপরে পোশাক পৌঁছে গিয়েছিল এবং যে বাড়িতে এই ঘটনা ঘটেছে সেই বাড়ির ফ্যানের ব্লেড 20 মিটার দূর থেকে উদ্ধার করা হয়েছিল। আপনার যদি মনে হয় যে বাজি বিস্ফোরণে এই সমস্ত ঘটনা ঘটেছিল, আপনি যদি এটা বিশ্বাস করেন, তাহলে আপনি যে বাবাজি সেবন করছেন সেটা কি একটু সবার মধ্যে ছড়িয়ে দিন, সবাইকে একটু বলে দিন। চতুর্থ পয়েন্ট,
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে একটা প্রশ্ন করা হচ্ছে, বেশ সলিড একটা তারা ভাবছেন যুক্তি তারা সামনে রেখেছেন, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে গ্রেপ্তারটা করা হলো কেন? 2 বছরের পুরনো মামলা, তুমি হঠাৎ এখন কেন টানাটানি করতে শুরু করলে? এখন এই মুহূর্তে ভোটের ঠিক আগে এসে তুমি কেন গ্রেপ্তারটা করছো? এবং তৃণমূলের যেহেতু দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, তার প্রতিবাদ করেছেন সেখানকার তৃণমূলের কর্মীরা, সমর্থকরা, এবং সেই ভূপতিনগরেই তারা রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখিয়েছেন, টায়ার জ্বালিয়েছেন, রাস্তা অবরোধ করেছেন, এবং এই একই প্রশ্ন তারা করছেন যে এই মুহূর্তেই কেন, ভোটের মুখে এই সময়টাতেই কেন তুমি গ্রেপ্তার করতে এলে, যেখানে মামলাটা তো 2 বছরের পুরনো, 2 বছর ধরে সবকিছু চলছে। এইটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা অসাধারণ যুক্তি হতে পারত, একদম সলিড একটা আর্গুমেন্ট হতে পারত, যদি না ঠিক 2 দিন আগেই এই ভূপতিনগর, যেখানে এত কাণ্ড, সেই ভূপতিনগর থানার পুলিশ, মানে রাজ্যের পুলিশ, পূর্ব মেদিনীপুরেরই মানিকজোড় গ্রাম থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা এবং সরঞ্জাম উদ্ধার না করত। এবং পুলিশের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকেই জানানো হয়েছে যে সেখান থেকে প্রায় 17 কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়েছে। রাজ্যের পুলিশ এই কথা জানাচ্ছে, এবং তারই সঙ্গে সামনের সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেদিনীপুরেই যাওয়ার কথা আছে, সেখানে তার সভা করার কথা আছে। এই ঘটনা ঘটেছে, তারপর এনআইএর এই তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে, এবং এখন মানুষজন প্রশ্ন করছেন তৃণমূলের যে কেন এই সময়েই তুমি তৎপরতা দেখাচ্ছ। মানে আপনি একটা বিষয় খেয়াল করে দেখুন, 2022 আর 2024-এ পরিস্থিতি কিন্তু খুব একটা বদলায়নি। তখনও একটা বিস্ফোরণের খবর সামনে এলো, এখনও দেখা যাচ্ছে কেজি কেজি এই সমস্ত বোমা তৈরির মশলা এবং সরঞ্জাম উদ্ধার করা হচ্ছে। পরিস্থিতির কোনো পার্থক্য নেই, এক চুলও তফাৎ নেই। অবশ্য না, তফাৎ একটা তো রয়েছে টেকনিক্যালি, আর সেটা হচ্ছে এই 2024-এ এখনো পর্যন্ত কোনো মানুষ তো মারা যাননি, মানুষ তো মরেননি। আর এই পশ্চিমবঙ্গে সত্যি কথা বলতে কি দেখুন, মারা না গেলে কোনো কিছুই খুব একটা জাতে ওঠে না। তবে এই চিত্রনাট্যে সব থেকে ইন্টারেস্টিং বক্তব্য হলো স্বতঃস্ফূর্ততা। স্বতঃস্ফূর্তভাবে মানুষজন বেরিয়ে এসে এনআইএর আধিকারিকদের উপরে আক্রমণ করেছেন, তাদের উপর হামলা করেছেন, তারা বিক্ষোভ দেখিয়েছেন। এটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, মানুষের মধ্যে থেকে এই প্রতিবাদটা বেরিয়ে এসেছে। আপনাদের একটু শোনা শোনা লাগছে কি বিষয়টা? ঠিক মনে পড়ছে নিশ্চয়ই, সন্দেশখালিতে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসেছিল এবং সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে আক্রমণ হয়, ঠিক এই কথাটাই কিন্তু শাসক দলের নেতা, মন্ত্রী, মুখপাত্র সবাই বলতে শুরু করেছিলেন যে স্বতঃস্ফূর্তভাবে মানুষজন বেরিয়ে এসেছেন। তারপর বনগাঁয় শঙ্করাঢ্যকে গ্রেপ্তারের সময় যখন একই ঘটনা ঘটে, সেখানেও কিন্তু এই স্বতঃস্ফূর্ততার যে থিওরি, এটাকে চালানোর চেষ্টা করা হয়েছিল। যদিও পরবর্তীকালে স্বতঃস্ফূর্তভাবে সত্যিই মহিলারা রাস্তায় বেরিয়ে এলে কি হতে পারে সেটা সন্দেশখালি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেখানে যে আলাদাই পরিস্থিতি তৈরি হয় সেটা সন্দেশখালি দেখিয়ে দিয়েছে, এবং সেখানে শাসক দলের নেতা, মন্ত্রী, কর্মী তাদের যেভাবে ঢোক গিলতে হয়েছিল, তাদের কথা গিলতে হয়েছিল, এবং যেভাবে তাদের মুখ পুড়েছিল, সেটা দেখার মতো ছিল। যাই হোক, এখানেও সেই স্বতঃস্ফূর্ততার কাহিনী কিন্তু আবারও বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন যে ভূপতিনগরে কারা হামলা করেছে? মহিলারা হামলা করেনি, হামলা করেছে এনআইএ। তুমি যদি মধ্যরাত্রে বাড়ির মধ্যে ঢুকে পড়ে অত্যাচার করো, তাহলে মহিলারা কি চুপচাপ বসে থাকবেন? তারা শাখা পলা পরে বসে থাকবেন? তারা মাথায় ওড়না দিয়ে বসে থাকবেন? তারা নিজেদের ইজ্জত বাঁচানোর চেষ্টা করবেন না? একদম ভ্যালিড প্রশ্ন। যদি অত্যাচার করা হয়, বাড়ির মধ্যে যদি অচেনা লোকজন ঢুকে পড়ে, তাহলে নিজেদেরকে তো ডিফেন্ড করতেই হবে, নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য মহিলাদের যা করার সেটা করতেই হবে। কিন্তু এই যে যুক্তিটা সামনে রাখা হচ্ছে, এখানে শুধু দুটো গন্ডগোল আছে। একটা গন্ডগোল যেটা বলা হচ্ছে যে মধ্যরাত্রে অচেনা লোকজন যদি ঢুকে পড়ে বাড়ির ভেতরে এবং অত্যাচার করে, তাহলে তো মহিলারা রুখে দাঁড়াবেনি। এবার এখানে দেখা যাচ্ছে এনআইএর আধিকারিকরা যখন গ্রামের মধ্যে ঢুকলেন, মানে অচেনা লোকজন যখন গ্রামের মধ্যে ঢুকলেন, তখন কারোর কিছু মনে হয়নি, কারোর মনে হয়নি যে এরা কারা, কেন ঢুকে পড়ছে, অত্যাচার করছে, কারোর কিছু মনে হয়নি। যখন এই এনআইএর আধিকারিকরা কোটানকোট অচেনা লোকজন তারা বেরিয়ে যাচ্ছেন, দুজন অভিযুক্তকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন হঠাৎ সবার মনে হলো আরে অচেনা লোকজন ঢুকে পড়েছে, তো চলো আমরা গিয়ে প্রতিবাদ করি, আমরা বিক্ষোভ দেখাই। তখন তারা স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়ে এসেছেন, যখন অভিযুক্তদের নিয়ে এনআইএর আধিকারিকরা বেরিয়ে যাচ্ছেন। এবং 2 নম্বর গন্ডগোল হচ্ছে ভূপতিনগরের লোকজনকে এই মুহূর্তে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমের সামনে এসে তারা বলছেন কেউ কিছু বলবে না, কেউ কিছু মুখ খুলবে না, কোনো কিছু হয়নি, এখানে কোনো হামলা হয়নি, এখান থেকে চলে যান, এখানে শোনার মতো কিছু নেই, কোনো হামলা হয়নি, কোনো ঘটনা ঘটেনি। এটা কেন বলুন তো, কেন এরকমটা হচ্ছে? এখন সন্দেশখালী আর ভূপতিনগরের মধ্যে শুধু
এইটুকুই মিল নয় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর আক্রমণ করা হয়েছে এবং সেখানে শাসক দলের তরফ থেকে এই স্বতঃস্ফূর্ততার থিওরি চালানো হচ্ছে, আরেকটা মিল রয়েছে। ভূপতিনগরে যখন এই ঘটনা ঘটেছিল 2022-এ, তখনই অভিযোগ উঠে এসেছিল, স্থানীয় মানুষজন অভিযোগ করেছিলেন যে সাধারণ লোকজনকে পার্টি অফিসে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা মারধর করেন, পেটান, এবং তারই সঙ্গে তারা বলেন যে এখানে গত 12 বছর ধরে 50 থেকে 60 বিঘা জমিতে গ্রামবাসীরা চাষবাস করতে পারেননি, তার কারণ তৃণমূলের নেতারা এখানে বোমা বন্দুক নিয়ে দাপিয়ে বেড়ান। ব্যাপারটা হচ্ছে একই ঘটনা যখন বারবার ঘটবে তখন আপনাকে তো এই একই রকম কথা বলতে হবে, একই রকম ডিফেন্ড করতে হবে। আপনি আর কত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবেন? একই চিত্রনাট্য লিখতে গেলে আপনি শব্দের অদল বদল আর কতটাই বা করবেন? আজ এই ঘটনা ঘটেছে, এনআইএর তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হচ্ছে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন হচ্ছেন মনোব্রত জানা আর একজন বলাইচরণ মাইতি, তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। এর আগে তাদের তলব করা হয়েছিল, এবার তল্লাশি করতে এসে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এরপর এদের এনআইএ আদালতে পেশ করা হবে। এবার এই ঘটনায় পরবর্তীকালে যখন আরো অভিযোগ সামনে আসবে, সত্যিটা উঠে আসবে, তখন আবারও যারা উল্টোপাল্টা যুক্তি দিচ্ছেন, ডিফেন্ড করছেন, তাদের নিজেদের কথা গিলতে হবে, তাদের অস্তিত্ব খুঁজতে হবে, আবারও সেই আমখাই জামখাই বলতে হবে। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে মিথ্যে কথা বলতে থাকো, মিথ্যে যদি টিকে যায় তাহলে তো ভালো কথা, আরো মিথ্যে বলো, আর যদি মিথ্যে ধরা পড়ে যায় তখন বলো যে না না আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম তাই মিথ্যে বলেছিলাম, এবার আমি সত্যিটা বলছি। শাসক দলের তরফ থেকে এই যে চেষ্টা, এটা তাদের করতেই হবে, কারণ তাদের কাছে ব্যাপারটা সেই ছোটবেলার গল্পের মতো যে একটা ছাগলকে দেখে যদি 4 বার 8 বার বলা যায় যে না না এটা কুকুর, এটা ছাগল নয়, এটা কুকুর, এটা কুকুর, তাহলে 100 জনের মধ্যে অন্তত একজনের মধ্যেও এই সন্দেহটা তো ঢুকিয়ে দেওয়া যেতে পারে যে আচ্ছা এতবার করে যখন বলছে তাহলে মনে হয় এটা ছাগল নয়, সত্যিই এটা কুকুর। আর এইটাই বারবার তাদেরকে করতে হবে, কারণ তাদের কাছে অন্য কিছু করার মতো নেই, অন্য কিছু বলার মতো নেই, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এইভাবে ডিফেন্ড না করলে তো হিতে বিপরীত হয়ে যাবে। সেই জন্যেই মুখ্যমন্ত্রীকে এখন মঞ্চের ওপর থেকে এই কথাটা সকলের সামনে বলতে হয় যে সন্দেশখালী নন্দীগ্রাম নয়, সন্দেশখালী সিঙ্গুরও নয়, ওখানে লোকালি কিছু ঝামেলা হয়েছিল, আমাদের পুলিশই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং যেটুকু যার জমি নিয়ে প্রবলেম হয়েছিল তাদের সেই জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা কোনো মানুষের সঙ্গে অবিচার করতে চাই না। আজ মুখ্যমন্ত্রীকে নির্যাতনের সঙ্গে ব্যালেন্সিং অ্যাক্ট খেলতে হচ্ছে এবং বলতে হচ্ছে সন্দেশখালীতে তো কেউ মারা যাননি, ওদের সবটাই রাখা আছে, তার কারণ এখানে আমাদের সরকার আছে। এইটাই হচ্ছে মূল কথা, কেউ তো মারা যাননি। ডাজেন্ট ম্যাটার যে আপনি নির্যাতিত অত্যাচারিত অবস্থায় ধুঁকে ধুঁকে বাঁচছেন, সেটা কোনো কথা নয়, আপনি বেঁচে তো আছেন, নিঃশ্বাস প্রশ্বাস তো চলছে, ব্যাস তাহলেই হলো। আর তাছাড়া মরে গেলে একটা ক্ষতিপূরণ ঘোষণা করে দেওয়া হবে, কিন্তু এর থেকে বেশি যদি আপনি কিছু আশা করেন তাহলে সেটা আপনার দোষ, সেটা রাজ্যের বা পশ্চিমবঙ্গের দোষ নয়, আর প্রশাসনের দোষ তো অবশ্যই নয়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণী হচ্ছে যে গ্রামে মধ্যরাত্রে অচেনা লোকজনকে দেখলে গ্রামবাসীরা যা করেন, এনআইএর আধিকারিকদের সঙ্গেও সেটাই তারা করেছেন। ওরা কেন ভোটের মুখে গ্রেপ্তার করতে এলো, কেন ওরা এই ভোটের মুখে গ্রেপ্তার করলো, এই কথাগুলোই এখন বলতে হবে। এছাড়া অন্য কিছু করার মতো বা বলার মতো নেই। এগুলো বলে এগুলো করেই যতদিন চালানো যায় চলবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।